যেদিন ঘর ভর্তি মানুষের সামনে আমার নিজের আপন বোন চিৎকার করে বলেছিল আমি তার বান্ধবীকে গতকাল কথার ছলে শুনশান জায়গায় নিয়ে গিয়ে রেপ করেছি, সেদিন আমার গলার স্বর যেন আটকে গিয়েছিল। অথচ গতকাল আমার বোন রিশার হবু বরের সাথে তার বান্ধবী রহিয়াকে পার্কে নোংরামি করার সময় হাতে নাতে ধরেছিলাম আমি। হয়তো এরই প্রতিশোধ নিতে আজ আমাকে এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। যখন আমার বাবা আপুর ছোটবেলার বান্ধবী রহিয়াকে জিজ্ঞেস করছিলেন আপু যা বলছে তা সত্যি কিনা, সেদিন মিথ্যে কান্নায় ভেঙে পড়ে সবার সামনে রহিকা একটা মেডিকেল রিপোর্ট তুলে ধরে হ্যাঁ সূচক উত্তর প্রকাশ করেছিলেন। মেডিকেল রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা ছিল যে রহিকার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু সেটা ঠিক কে করেছে সেটা কেউ একবারও খুঁজে দেখার প্রয়োজন বোধ করেনি। একটা নির্দোষ ছেলেকে ফাঁসাতে এতটুকু প্রমাণই হয়তো রহিকার কাছে যথেষ্ট ছিল। সেদিন জীবনে প্রথম আমার বাবা তার বেল্ট দিয়ে আমাকে আঘাত করেন। মা ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। চাচা চাচি শুধু অবাক হয়ে অশ্রুভরা চোখে আমার দিকে তাকিয়েছিলেন। হয়তো তারাও আমার কাছে এমন একটা জঘন্য কাজ আশা করেননি। মা বাবার পরে এক চাচা চাচিই ছিল যারা আমাকে খুব ভালোবাসতেন। সেদিন সব কিছুই যেন আমার বিপক্ষে ছিল। কেউ আমায় সাপোর্ট করেনি। হাজারবার বললেও যে আমি নির্দোষ, কিন্তু সেটা কেউ শোনেনি আমার কথা। সবাই রহিকার দেখানোর মেডিকেল রিপোর্ট আর রহিকার চোখের মিথ্যা অশ্রুগুলোই বিশ্বাস করে সদরে বরণ করে নিয়েছিলেন। সেদিন আমি চাইলেও চিৎকার করে একথা বলতে পারিনি যে বোন রে, গতকাল তোর হবু বরের সাথে রহিয়াকে নোংরামি করার সময় হাতে নাতে ধরেছিলাম। কিন্তু আমি নিরুপায়, চাইলেও বলতে পারিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর প্রমাণ ছাড়া এ কথা বললে কেউ আমার কথা বিশ্বাস করবে না। খুব ইচ্ছে ছিল একদিন অনেক বড় হব, অনেক নাম ডাক কামাবো, বিদেশে লেখাপড়া করতে যাব, কিন্তু সেই ইচ্ছেগুলো যেন ইচ্ছে হয়েই রয়ে গেল। পরীক্ষায় সব সময় ভালো রেজাল্ট করাতে সেদিন আমার বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়ে উঠল না। আজ 5 দিন ধরে নিজের রুমেই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছি। আজ আমার বিয়ে, হ্যাঁ ঠিকই শুনেছেন। আর বিয়েটা ঠিক কার সাথে হতে যাচ্ছে সেটাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। কথাটা যেন বাহিরে না ছড়িয়ে পড়ে, তাই শেষমেশ পরিবার ও বংশের নাম রক্ষার্থে আবার বাবার রহিকার সাথে আমার বিয়ে নামক এক পবিত্র বন্ধনে আটকে দেয়। রাত যখন 1:30টার কাছাকাছি, তখনও আমি নিজের রুম অর্থাৎ বাসর রাতে না গিয়ে রুমের কিছুটা দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া ওড়াতেই বিভোর ছিলাম। হঠাৎ পিছন থেকে বাবা আমার ঘুরিয়ে দুটো কষে থাপ্পড় বসিয়ে দেন আমার গালে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এছাড়া আর করার কী বা আছে আমার কাছে? বাবা বললেন, তোর মতন ছেলেকে জন্ম দেওয়াটা যে কত বড় আমার ভুল ছিল সেটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেয়েটার জীবন তো একবার নষ্ট করেছিস, এখন বিয়ের পরেও আবার কি নষ্ট করতে চাইছিস? যা, নিজের রুমে যা বলছি এক্ষুনি। বাবা, এসব মিথ্যে। তুমি একবার ভেবে দেখো, আমি কি এরকম একটা জঘন্য খারাপ কাজ করতে পারি? বিশ্বাস তো আমিও করতে চাইনি, কিন্তু মেডিকেল রিপোর্টই তো তোর আসল মানুষরূপী জানোয়ারটাকে সবার সামনে তুলে ধরলো। বাবা, চুপ কর। আমি তোর মতন ছেলের মুখে আর কোনো কথা শুনতে চাই না। অতঃপর আমি বহু কষ্টে নিজের চোখের পানি আটকিয়ে মাথা নিচু করে সেখান থেকে নিজের রুম অর্থাৎ বাসর ঘরে প্রবেশ করতেই দেখতে পেলাম রহিকা আমার বোন রিশার হবু বর রাফসানের সাথে নোংরা নোংরা ফোনে কথা বলছে, হাতে তালি বাজিয়ে। তখন আমি বললাম, কি দারুণ অভিনয় করো তুমি। রহিকা ফোন কেটে দিয়ে বলল, আমি তো জন্মগত অভিনেত্রী, তা তুমি কি জন্মগতও চরিত্রহীন? চুপ করো। কেন কেন তুমি আমাকে এভাবে ফাঁসালে? কি পেলে এসব করে? আচ্ছা, তুমি কি খেলা খেলছো একটু বলো তো। ওদিকে রাফসানের সাথে নোংরামি করছো, আর এদিকে আমাকে মিথ্যে অপবাদে ফাঁসালে। কিন্তু কেন? কি উদ্দেশ্য? কেনই বা এমন করছো?
সময় যত বাড়বে আমার উদ্দেশ্যগুলো ততই তোর কাছে ঝাপসা থেকে পরিষ্কার হতে থাকবে। সত্যি কখনো লুকিয়ে থাকে না, সেটা তুমিও জানো রহিকা। বেশি দিন আর সবার সামনে আমাকে চরিত্রহীন হিসাবে রাখতে পারবে না। ততদিনে সব কিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। চরিত্রহীন মেয়েটার সাথে আর কথাই না জড়িয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম যে আমার কিছুতেই আসছে না। সর্বদা আমার সাথেই এমন কেন হয়? নিয়তি বারবার এরূপ কঠিন পরিস্থিতির সামনে আমাকেই কেন দাঁড় করায়? যেদিন আমার প্রেমিকা পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে পরপারে পাড়ি জমায়, সেদিন থেকেই দুঃখ কষ্টে ভরে গিয়েছিল আমার জীবনটা। প্রতিনিয়ত যন্ত্রণা, বেদনা, কষ্টে আমি ঘুমের মধ্যে কেঁদে উঠি। এমনও দিন গেছে তার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয়নি। প্রতিনিয়ত নির্ঘুমে তার স্মৃতিগুলো শুধু আমাকে কাঁদিয়েছে। আজও তার কথা খুব মনে পড়ছে। কষ্টে বুকের ভিতরটা আমার কুঁকড়ে উঠছে। সৃষ্টিকর্তা কেন বারবারই আমার সাথেই এমন করে? আজ নিজের পরিবারের সামনে মাথা উঁচু করে থাকতে পারি না। তাদের সম্মুখে এখন শুধু আমি একজন চরিত্রহীন কুসন্তান হিসাবে খ্যাতি লাভ করেছি। আজ কোনো অপরাধ না করেও অপরাধীর খাতায় নাম লিখিয়েছি। কি দোষ করেছিলাম আমি? রহিকা কেন আমার সাথে এমনটা করলো? কি আমার অপরাধ? ধীরে ধীরে যতই বাড়ছে আমার ওপর পরিবারের অবহেলা ততই বাড়ছে। এক সময় আমি না খেয়ে থাকলে সারা বাড়ির তোলপাড় সৃষ্টি হয়ে যেত। কিন্তু আজ দুবেলা দুমুঠো খেয়েছি কিনা কেউ জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে না। এমন কোনো দিন নেই যে রহিকা বাবার হাতে আমায় মার না খাইয়েছে। এমনকি সেদিন নিজের আপন ছোট বোনও এসে চরিত্রহীন বলে আমায় থাপ্পড় মেরেছিল। বুক ভরা কষ্টে যেন আমার হৃদয়টা ফেটে যাচ্ছিল। প্রতিদিন চোখের সামনে রহিকার নোংরামিগুলো দেখেও না দেখার ভান করে থাকতে হয় আমাকে। কিছু বলতে গিয়েও বলতে পারি না। আবার কোন অভিযোগ নিয়ে পরিবারের সামনে লাঞ্ছনা অপমান করে এই ভয়ে। রাত যখন 2:30 ঘড়ির কাঁটায় ছুঁই ছুঁই করছে, তখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কিছু সময় পর পর বিজলি চমকাচ্ছে। সামনের দিক দিয়ে বাতাস বয়ে আসছে। ছোট ছোট করে হালকা বৃষ্টি পড়াও শুরু হয়েছে। চোখ বুজলেই শুধু সেই তাকেই দেখতে পাই। আজ যদি সে থাকতো, তাহলে যে করেই হোক আমাকে এই কঠিন পরিস্থিতির শিকার কখনোই হতে দিত না। হঠাৎ হালকা হালকা বৃষ্টি পড়া থেমে গিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন থেকে পরিষ্কার হয়ে যায়। স্পষ্ট আকাশের তারাগুলো চোখের সামনে ভেসে উঠছে। আর তার সাথে তারাদের মাঝে ভালোবাসার প্রিয় মানুষটির নিষ্পাপ মায়াবী মুখটিও ভেসে উঠেছে। পরদিন সকালে যখন একসঙ্গে সবার সামনে লজ্জায় মাথা নিচু করে ধীরে ধীরে খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ বাড়ির কলিং বেলটা টনটন করে বেজে উঠল। না চাইতেও কেন জানি খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দরজার দিকে। চাচি গিয়ে দরজাটা খুলে দিল এবং যাকে দেখলাম তাকে দেখে আমার খাবার আর গলা দিয়ে নামলো না। নিমেষেই ভয়ে কিছুটা থমকে যাই আমি। কারণ ঠিক সামনে আমার প্রেমিকা দাঁড়িয়ে আছে, যে আজ থেকে 2 বছর আগে মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? মৃত মানুষ কি করেই বা আবার জীবিত হয়ে ফেরত আসবে? এই মুহূর্তে মাথাটা যেন আমার ঝিমঝিম করছে। সেই চোখ, সেই মায়াবী মুখ, সেই হাসি, যেই হাসির অতল গভীরে আমি এক সময় সারাক্ষণ ডুবে থাকতাম। বিশ্বাস যেন আমার কিছুতেই হচ্ছে না যে আজ থেকে 2 বছর আগে পৃথিবীর বুক থেকে মুছে গিয়ে পরপারে পাড়ি জমিয়েছে, সে এখন ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে। সত্যিই কি আমার প্রেমিকা সাইবা অসম্ভবকে সম্ভব করে আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করতে ফিরে এসেছে? নাকি এ কোনো বহুরূপী? আমার জানা মতে সাইবার কোনো যমজ বোন তো দূরে থাক, কোনো বোনই ছিল না। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা হুবহু সাইবার মতন মেয়েটা ঠিক কে? বাবা যখন নিজের খাওয়া ছেড়ে সাইবার মতন দেখতে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? কেন এসেছো এখানে? বাবার কথার উত্তরে সাইবার মতন দেখতে মেয়েটি যা বলল, তা শুনে পরিবারের বাকি সদস্যগুলো যার যার খাবার খাওয়া ছেড়ে
আমার দিকে অবাক করা এক দৃষ্টিতে তাকিয়েছিল। বাবার কথার উত্তরে সাইবার মতন হুবহু দেখতে মেয়েটি হাসি মাখা মুখ নিয়ে বলল, আমি আপনার ছেলের বউ। আমাদের সম্পর্কটা অত্যন্ত গভীর। আমাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। আমি এখানে এসেছি শুধু আপনার ছেলের জন্য। কান নামক এক যন্ত্র দিয়ে মেয়েটির মুখ থেকে এমন কথা শুনবো তা আমার কল্পনারও বাইরে। আমি যখন কিছু বলতে যাব তখন বাবা আমাকে থামিয়ে দিয়ে সাইবার মতন দেখতে মেয়েটিকে বললেন, তোমার মাথা ঠিক আছে? তুমি এসব কি বলছো? আমার মাথা ঠিক আছে। আমরা প্রেম করে বিয়ে করেছি। আমার জানা মতে আমার ছেলে শাহরিয়ার কোনো প্রেমিকা ছিল না। হয়তো আপনার ছেলে আপনাকে জানায়নি, তাই জানতে পারেননি কখনো। এখন ঠিক কি চাইছো তুমি? আমি কিছু চাই না, শুধুমাত্র শাহরিয়ারকে চাই। তুমি কি জানো শাহরিয়ারের ঘরে বউ আছে? হ্যাঁ জানি, তারপরও আমি ওকেই চাই। তোমাদের বিয়ের কোনো প্রমাণ আছে? হ্যাঁ, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। আমি ঠিক ভালো করেই জানতাম এমন প্রশ্ন উঠবেই, তাই আমাদের বিয়ের সমস্ত প্রমাণস্বরূপ এই পেপারগুলো আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। অতঃপর মেয়েটি কিছু পেপার বাবার হাতে তুলে দেয়। বাবা পেপারগুলো ভালো করে দেখার পর আমার কাছে এসে ঠাটিয়ে দুটো থাপ্পড় মেরে বললেন, এক সময় কত গর্ব করে সবাইকে বলতাম তুই আমার ছেলে, কিন্তু আজ তোকে নিজের সন্তান বলে পরিচয় দিতেই আমার প্রচুর পরিমাণ ঘৃণা হচ্ছে। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম রে বাবা। তুই একদিন বড় হবি, অনেক দূর এগিয়ে যাবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। কিন্তু তুই কি করলি? প্রথমে এই মেয়েটিকে গোপনে বিয়ে করলি, তারপর রহিয়াকে শুনশান জায়গায় নিয়ে। ছি, আমার ভাবলেই শরীরটা ঘৃণায় শিরশির করে ওঠে। তুই আমার ছেলে হতেই পারিস না। বাবা, তুমি আমার কথাটা একবার শোনো, বিশ্বাস করো বাবা। চুপ কর, তোর ওই পাপ ভরা মুখ থেকে আমাকে আর বাবা বলে ডাকবি না। তোকে একটা কথা পরিষ্কার করে বলছি, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে তোকে ওই মেয়েটাকে ত্যাগ করে রহিকার সাথে থাকতে হবে। আর তুই যদি ওই মেয়েটির সাথে থাকতে চাস তাহলে তোকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য ত্যাগ করতে হবে। ডিসিশন তোর হাতে। জানি না বারবার কেন আমার সাথেই এমনটা হয়, কেন আমি বারবার কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখে পড়ি। মাথায় যেন আমার আর ঠিক ধরছে না কি থেকে কি করব। সাইবার মতন দেখতে মেয়েটির দিকে শুধু তাকিয়ে আছি। তাকে দেখে কোনো দিক দিয়েই মনে হয় না এটা সাইবা না। তার কথা বলার ধরন সব কিছুই যেন সাইবারই মতো, কিন্তু সাইবা তো মৃত। মৃত মানুষ কখনো কি আর ফিরে আসে? আসে না। এটা আমি নিশ্চিত যে আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সাইবা না। কিন্তু কে সে, সেটা জানার আগ্রহ যেন আমার আরও বেড়ে গেল। মেয়েটির চোখের ভাষা যেন কেন জানি আমায় সুস্পষ্ট পাচ্ছি, সে হয়তো চাইছে আমি যেন তাকে হ্যাঁ বলি। মেয়েটির রহস্য উন্মোচন করতে হলে আমাকে এর সাথেই থাকতে হবে। যে করেই হোক আমাকে জানতেই হবে সে কে, কি চায় আমার কাছে। আমার এটাও খুব করে মনে হচ্ছে মেয়েটি আমাকে এই সমস্ত পরিস্থিতির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ চুপচাপ ছিলাম আমি। কিছু বলার আগে আমি একবার রহিকার দিকে তাকালাম, এই ভেবে যে রহিকার ওপর দিয়ে এখন ঠিক কী যাচ্ছে। রহিকার চোখ মুখ দেখে যা বুঝতে পারলাম, মেয়েটা বেশ চিন্তা ও ভয়ের মধ্যে আছে। হয়তো এত তাড়াতাড়ি তার হাতের মুষ্টি থেকে আমি বেরিয়ে না যাই এর জন্য। এখানে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে দিনের পর দিন অপমান লাঞ্ছনা সহ্য করাচ্ছে সাইবার মতন দেখতে মেয়েটির রহস্য উদ্ঘাটন করাটা, অর্থাৎ তার সম্পর্কে জানাটা শতগুণ ভালো। অতঃপর আমি সবাইকে স্পষ্ট করে বলে সাইবার মতন দেখতে মেয়েটিকেই বেছে নিলাম। পরিশেষে তার হাত ধরেই আমাকে চিরদিনের জন্য বাড়ি ত্যাগ করতে হয়। জানি না ঠিক মেয়েটা কে, আর সে কি চায় আমার কাছে, এবং কোথায় বা নিয়ে যাচ্ছে আমাকে। প্রায় ঘন্টাখানেক পর এক বিশাল বাড়ির সামনে এসে গাড়িটা ব্রেক করে এবং গাড়ি থেকে নামিয়ে আমাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। এতক্ষণ দুজনেই চুপচাপ ছিলাম, কিন্তু আমি আর চুপ করে থাকতে পারছি না।
এমনিতেই নানা রকমের প্রশ্ন আমার মাথাটাকে কেমন চিরচির করে খাচ্ছে। আমি যখন মেয়েটিকে একের পর এক প্রশ্ন করতে যাব, তখন মেয়েটি আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি তোমার মাথায় এখন কি চলছে, তবে তোমাকে আর এত ভাবতে হবে না। আমি সাইয়ারা, সাইবার যমজ বোন। মিথ্যা, তুমি মিথ্যা বলছো। আমি যতদূর জানি সাইবার কোনো বোন ছিল না। কি জানো তুমি সাইবার ব্যাপারে? তুমি কি জানো সাইবার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট হয়নি, সাইবাকে পরিকল্পিতভাবে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে, আর সেটাকে সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া হয়েছে। সাইয়ারার কথাগুলো শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে যাই। কি বলছি ও এসব? সত্যিই কি সাইবাকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে? বুকটা আমার কষ্টে ফেটে যাচ্ছে, চোখের কোণে জলগুলো টপ টপ করে পড়ছে। না জানি আমার সাইবাকে তারা কত কষ্ট দিয়ে মেরেছে। কে সেই পশু যে আমার সাইবাকে ধর্ষণ করে মেরেছে? আমার আপন বোন হলেও আমরা সবসময় মিলেমিশে দুজন ফ্রেন্ডের মতন থাকতাম। সাইবা আমার থেকে বড় হলেও আমি তাকে প্রায় সময়ই নাম ধরে রাখতাম। আমার আপু তখন একটা ছেলেকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। এক কথায় তার জন্য নিজের জান প্রাণ দিতেও রাজি ছিল। পরিবার থেকে আপুর রিলেশনটা কেউ মেনে নেয়নি, তাই বাধ্য হয়ে আপু মধ্যরাতে প্রচুর পরিমাণ টাকা পয়সা গয়নাগাটি নিয়ে বাড়ি থেকে পালিয়ে ছেলেটির হাত ধরে চলে যায়। কিন্তু আপু হয়তো জানতো না সে ভুল মানুষের হাত ধরেছিল, যে মাঝ রাস্তায় আপুর হাত ছেড়ে দিয়ে আপুর সঙ্গে থাকা গয়নাগাঠি টাকা পয়সা সব নিজের আয়ত্তে করে নিয়ে আপুকে কয়েকজন বখাটে ছেলের হাতে তুলে দিয়ে চলে যায়। কিন্তু ভাগ্যক্রমে আপু সেই বখাটে ছেলেদের হাত থেকে পালিয়ে তোমাদের শহরে এসেছিল এবং এখানেই তার এক বান্ধবীর বাসায় আশ্রয় নেয়। সেদিন আপু খুব ভেঙে পড়েছিল। সেদিন আপুর বিশ্বাসটা যেন ভেঙে গিয়েছিল। লজ্জায় কষ্টে সেদিনের পর থেকে আপু আর আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। তবে হঠাৎ একদিন আপু আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করে এবং আপু তার সাথে যা যা হয়েছিল সব কিছু খুলে বলে এবং এও বলেছিল আপু একজন সত্যিকারের মনের মানুষ খুঁজে পেয়েছে এবং তার সাথেই আপু সুখের ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু তার মনের আশা হয়তো আর পূরণ হয়নি। অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে এখানে আসি বোনের খোঁজে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছিল। আপুকে শেষবারের মতন দেখতে পারলাম না। আপুর বান্ধবীর কাছেই জানতে পারলাম আপুর সেই সত্যিকারের মনের মানুষটি তুমিই ছিলে। কিন্তু আপু অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ব্যাপারটা কেন জানি আমার কাছে খটকা লাগলো। তাই বহু কষ্টে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আপুকে পরিকল্পিতভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। কিন্তু কে বা কারা করেছে সেটা ঠিক জানি না, কিন্তু খুব শীঘ্রই সেটাও জেনে যাব। তোমার বাসার কাজের লোককে টাকা খাইয়ে তোমার ব্যাপারে জানতে পারি, তাই আমার মনে হয়েছে আগে সেখান থেকে তোমাকে উদ্ধার করাটা সবথেকে বেশি প্রয়োজনের। তাই ফেক কিছু পেপার নিয়ে তোমাদের বাসায় এন্ট্রি নিয়ে তোমাকে ওখান থেকে বের করে আনলাম। আর এখন যে কথা আমি তোমাকে বলবো তা শুনলে হয়তো তুমিও চমকে উঠবে। তুমি কি জানো আপুর সাথে কে প্রেমের অভিনয় করে মাঝ রাস্তায় টাকা পয়সা গয়নাগাটি নিয়ে বকাটে ছেলেদের হাতে তুলে দিয়ে চলে গেছিল? কে সেই নরপশু? সে আর কেউ না, তোমার বোনের হবু বর রাফসান। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ। আর এখন রাফসামের প্রথম শিকার হচ্ছ তুমি, আর দ্বিতীয় তোমার বোন। আর সবচেয়ে দামি কথাটা হচ্ছে রহিকা। হ্যাঁ, রহিকা। আর এই রহিকা আর কেউ না, স্বয়ং রাফসানের স্ত্রী মহাদয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।